সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ এখানে বর্তমানে পুলিশের পরীক্ষাগুলো নিয়ে একটা শোরগোল শুরু হয়েছে, কবে এক্সাম হতে পারে না হতে পারে। চলো আমরা এই দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে প্রিপারেশন লেভেলটা একবার চেক করে নিই যে কার কেমন প্রিপারেশন হয়েছে। বিশেষ করে এসআই এক্সাম ওরিয়েন্টেড 1131 ভ্যাকান্সির জন্য যারা প্রিপারেশন করছো সেটার জন্য, সেই সাথে হচ্ছে কেপি কনস্টেবল বা ডাব্লিউবি কনস্টেবলের জন্য হেল্প হয়ে যাবে, কারণ প্রিলিতে খুব একটা কোশ্চেন প্যাটার্নের মানে লেভেলের পার্থক্য থাকে না, প্রায় একই 17, 18, 19, 20 এরকমই থাকে। তো সেই সমস্ত পরীক্ষাতেও কাজে লেগে যাবে। আর যারা এই পরীক্ষার মধ্যে একটা দোটানায় রয়েছে কবে কি হতে পারে না হতে পারে, সেই উদ্দেশ্যে বলে দিই, আমি জানি না এক্সাক্ট, বা যতটুকু জানি সেটুকু হচ্ছে এখনো কোনো এক্সামেরই ডেট কিছুই ফিক্সড হয়নি। শুধু এইটুকু তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে সমস্ত প্রসেসিং যেটা সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে হবে, এইটুকু শুধু বলতে পারি, এপ্রিল থেকে জুনের মধ্যে। এবার আগে তো হওয়া উচিত কেপি এসআই এর রেজাল্ট, তারপরে হওয়া উচিত কেপি কনস্টেবলের পরীক্ষা, তারপরে ডাব্লিউপি এসআই এর পরীক্ষা, তারপরে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা। এবার সেটা যতদিন না পর্যন্ত ওবিসি কেস মিটছে ততদিন রেজাল্ট পাবলিশ হচ্ছে না, অন্যান্য পরীক্ষাগুলো প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়ে যেতে পারে। তবে আশা করা যায় ফেব্রুয়ারি মাসের মধ্যে সবকিছু মিটে যাবে বলেই আশা করা হচ্ছে। এবার এর থেকে তো আমি বেশি কিছু বলতে পারি না বা করতেও পারি না, সেটা যা করবে বোর্ড ডিসিশন নেবে। কিন্তু আমাদের যেটা করণীয় বা আমি যেটুকু করতে পারি সেটা তোমাদের এক্সামের প্রিপারেশনটাকে ভালোভাবে করিয়ে দিতে পারি। তো দেখে নাও যে এসআই এর যে 100 কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 200 মার্কস, এবং নেগেটিভ থাকবে 0.5, অর্থাৎ একটা ভুলের জন্য 0.5 বাদ যাবে। সুতরাং ভালো করে কেয়ারফুলি করতে হবে এবং অ্যাকিউরেসি মেনটেন করে, ঠিক আছে, 100% অ্যাকিউরেসি মেনটেন করে করার চেষ্টা করতে হবে। এবং আমি চেষ্টা করেছি যে এক্সাম ওরিয়েন্টেড এসআই এরই যেমন কোশ্চেন আসে বা পুলিশ লাইনে যেমন প্রশ্ন আসে সেইভাবে কোশ্চেন সেট করার। আশা করি বুঝতে পারবে যে খুব একটা ঝিকঝাক নেই, কারণ হ্যান্ড রাইটিং লেখা আমি নিজেই সেট করেছি, আমি নিজেই লিখেছি, সেই কারণের জন্য একটু অসুবিধা মনে হতে পারে। ঝিকঝাক না থাকলে পরে গুণগত মান ভালো আছে, সেটা যারা প্রস্তুতি নিচ্ছ তারা দেখলে বুঝতে পারবে। আর একটা জিনিস, যে মক টেস্ট বিক্রি হয় না পরীক্ষা প্রস্তুতিতে, যে মক টেস্ট কিনে নেবে এরকম হয় না। যারা শুধুমাত্র স্টুডেন্ট আছে পেড ব্যাচে তারাই শুধু এই ফেসিলিটিটা পাবে। তো যারা কোর্স নিতে চাইছো, প্রিলি হোক বা মেন হোক বা কম্বাইন ব্যাচ, কারণ 8 মাসের টোটাল কোর্স আছে, এখন যদি নিয়ে নাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই মেন হতে হতেই ভ্যালিডিটি থাকবে। তো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রথম কোশ্চেন দেখে নাও, যে সম্প্রতি প্রয়াত বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? এ হচ্ছে উত্তরপ্রদেশ, বি ওড়িশা, সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তো এইরকমই নৃত্যশিল্পী বা এইসব কিছু দেখলে পরে হয় ওড়িশা না হলে অন্ধ্রপ্রদেশ প্রথমে গেস করবে, তো হচ্ছে অন্ধ্রপ্রদেশ সে তার বাড়ি ছিল ভারতনাট্যম নৃত্যশিল্পী। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে, যে পর্যায়ক্রমিকভাবে নিচের রাজবংশগুলির কোনটি ক্রম সঠিক? দাস, খলজি, তুগলক, লোদি। বিতে আছে খলজি, তুগলক, দাস, লোদি। সিতে আছে লোদি, দাস, খলজি, তুগলক। এইগুলো যারা একটু পড়াশোনা করো বা নলেজ আছে মোটামুটি তারাই করতে পারবে, কারণ খুব একটা ঘুরিয়ে তো দেয়নি। এটুকু আমরা জানি যে দাস বংশ বা হচ্ছে ইলবারি তুর্কি, তাই তো, দাস বা হচ্ছে ইলবারি তুর্কি হচ্ছে প্রথম সুলতানি যুগের বা হচ্ছে দিল্লিতে প্রথম রাজবংশ, এবং শেষ হচ্ছে লোদি। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি, এই দুটো যদি জানি তাহলে সেখান থেকে আনসার করে দিতে পারবো। সেটা হচ্ছে অপশন ইয়ে হচ্ছে রাইট আনসার, যে দাস, খলজি, হ্যাঁ, তুগলক, সৈয়দ, লোদি। হ্যাঁ, একটা সৈয়দ আছে কিন্তু ওখানে দেওয়া নেই, শুধু লোদিটাই শেষে দেওয়া আছে, যে দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। সে সৈয়দটা মাঝে মানে যায়নি কোশ্চেনে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু পরপর তো পর্যায়ক্রমিক ভাবে হলো, যে প্রথমে দাস ছিল, পরে খলজি ছিল, তারপরে তুগলক ছিল, মাঝখানে সৈয়দ ছিল, দেয়নি, শেষে লোদিটা দিয়েছে। নেক্সট চলে যায় যে 3 নম্বর কোশ্চেন কি আছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কে? চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কে? এখন রিসেন্ট কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে একটু বেশ কোশ্চেন দিচ্ছে। তো 1 নম্বরে কৃত্তিবাস, 2 নম্বরে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, সি হচ্ছে বৃন্দাবন দাস, ডি হচ্ছে তুলসী দাস। তো রাইট আনসার কি হবে, যে চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ। তাহলে কৃত্তিবাস ওঝা কি লিখেছেন? কৃত্তিবাস হচ্ছে রামায়ণ, রামায়ণ তিনি বাংলায় অনুবাদ করেছিলেন, বাংলা ভাষায় লিখেছিলেন রামায়ণ, সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা। আর বাল্মীকি হচ্ছে মানে প্রথম যে ইয়ে রচনা করে, অর্থাৎ যদি বলা হয় রামায়ণ কে রচনা করে তাহলে হচ্ছে অবশ্যই বাল্মীকি, আর বাংলায় অনুবাদ কে করে সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা। মহাভারত হচ্ছে কি বেদব্যাস,
আর বাংলা যদি বলা হয় তাহলে কি হবে, কাশিরাম দাস। এটাও একটু জেনে রাখবে, রামায়ণ মহাভারতের আসলটাকে বা হচ্ছে তোমার বাংলাকে অনুবাদ করে, এগুলো একটু জেনে রাখবে। তুলসীদাস রামচরিত মানস, এটা তো অনেক সময় সান্ত্বনা পুরস্কার দিয়ে দেয়। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? 24 মিনিট, 42 মিনিট, 30 মিনিট, তারপরে হচ্ছে 12 মিনিট। তাহলে আমরা কি জানি যে কলকাতার যে স্থানীয় সময় সেটা হচ্ছে 88°30'। এই স্থানীয় সময় বলছি, দ্রাঘিমার মান হচ্ছে 88°30' পূর্ব। আর ভারতের প্রমাণ সময় হচ্ছে 82°30' পূর্ব। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 6°। এবার 1 ডিগ্রির জন্য দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 6 ডিগ্রির জন্য কত হবে? 4 6 24 মিনিট। তাহলে কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 24 মিনিট। 5 নম্বর প্রশ্ন, ফেরেলের সূত্র নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এ হচ্ছে বায়ুর চাপ, বি হচ্ছে দ্রাঘিমাংশ, সি হচ্ছে বায়ু প্রবাহ, গতিবিক্ষেপ, ডি হচ্ছে সবগুলি। এই সমস্ত জায়গা থেকে কিন্তু WBSI বা KPSI মেইনসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছিল, এবং বেশ একটু ডেপথে নলেজ লাগবে, বা হচ্ছে যে টেক্সট বইগুলো আছে বর্তমানে 8 9 10 এর যে টেক্সট বইগুলো আছে, সেই সমস্ত টেক্সট বই থেকে কিন্তু এগুলো আছে, এই সমস্ত জিনিস। এবং চিরাচরিত বা যে ট্র্যাডিশনাল ওয়েতে যে কোশ্চেন হয় সেখান থেকে কিন্তু কিছুটা বিচ্যুত হয়ে একটু ডেপথে যাওয়া হচ্ছে, মানে টেক্সট বইগুলোকে সেই জন্য পড়া উচিত। তো দেখো যে ফেরেলের সূত্রে, ফেরেল মানে কি, এটা যে একটা পৃথিবীর আবর্তন জনিত কারণের জন্য হয়, মানে পৃথিবীর আবর্তন গতির কারণের জন্য হয়, যে বলের, মানে এরকম দিতে পারে যে ফেরেলের সূত্র বা এই জিনিসটা কোন বলের প্রভাবে হয়, সেই বলটাকে কি বলা হয়? কোরিওলিসিস বল। কোরিওলিসিস বল। কোরিওলিসিস বল, বা দিতে পারে পৃথিবীর আবর্তনের ফলে যে বলের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে কোরিওলিসিস বল। তো এই ফেরেলের সূত্র অনুযায়ী কি বলা হয়েছিল, যে উত্তর গোলার্ধে ডান দিকে, মানে যখন বায়ু প্রবাহিত হয়, যখন উত্তর গোলার্ধে যাবে, উত্তর গোলার্ধে কি হবে? ডান দিকে বায়ু বেঁকে প্রবাহিত হবে। আর দক্ষিণ গোলার্ধে হলে দক্ষিণ গোলার্ধে তোমার বাম দিকে বায়ু বেঁকে প্রবাহিত হবে, এটা বলা হয়েছে। তো এইটা কি হচ্ছে? বায়ু প্রবাহ ও গতি বিক্ষেপ, সেই জন্য আনসার কি হবে? বায়ু প্রবাহ ও গতি বিক্ষেপ সংক্রান্ত হচ্ছে ফেরেলের সূত্র। 6 নম্বর দেখো, যে মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে কি বলা হয়? মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে কি বলা হয়? বাজাদা, প্লায়া, ওয়াদি, ধ্রিয়ান। তো রাইট আনসার কি হবে? মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে প্লায়া বলা হয়, প্লায়া। বাজাদা কি? বাজাদা ধরো কোনো সেডিমেন্টারি রক বা কোনো পাললিক শিলা বা শিলার মাঝখানে তলায় যে নুড়ি কাকর সঞ্চিত হয়ে যায় সেটাকে বাজাদা বলা হয়। ধ্রিয়ান হচ্ছে মরু অঞ্চলে যে চলমান বালিয়ারি তাকে ধ্রিয়ান বলে। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও, যে ভারতীয় নাগরিকতা আইন কবে পাস হয়? ভারতীয় নাগরিকতা আইন কবে পাস হয়? এ হচ্ছে 1950, 1952, 1955, 1948। তো এটা আশা করি অনেকে পারবে। সিটিজেনশিপ যেটা, সেটা হচ্ছে 1955 সালে পাস হয়েছিল, 1955 সালে। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9, x, তাহলে x মাইনাস 4 হোল কিউব প্লাস এটা মান কত হবে? এটা দেখো যে এখন একটু বড় হবে, এটা জেনে রাখো যে রাইট আনসার কি হবে? 0 হবে। শুধু এই সূত্রটা জেনে রাখো যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা ইকুয়াল টু হয় 0। এই সূত্রতে ফেলে দেবে, তাহলে হয়ে যাবে। তারপরে কি আছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার, এটা ইকুয়াল টু 385 বলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার কত হবে? এটা রাইট আনসার কি হবে? 1540। দেখো এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 প্লাস হচ্ছে 10 স্কোয়ার। এবার এই চারটা থেকে যাচ্ছে, আর বর্গ যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটার ফর্মুলাটা হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। ঠিক আছে, এই ফর্মুলায় বসিয়ে দাও, দেখো চলে আসবে এটা 1540। নেক্সট কি আছে, যে 76 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়। ঠিক আছে, বি যা পায়, মানে ধরে নাও যে বি যদি x টাকা পায় তাহলে এ তার থেকে 7 টাকা বেশি পায়, মানে x কত পাবে? x প্লাস 7 পাবে। এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। ঠিক আছে, তাহলে সি কি হবে? সি এর থেকে বি যদি 6 টাকা বেশি পায়, তার মানে কি? সি কম পেয়েছে, তাহলে
সে 6 টাকা কম পাবে, মানে এক্স মাইনাস 6 পাবে। তাহলে শর্তে এইগুলোর যোগফল x+7 প্লাস এক্স মাইনাস 6, এটা মানে হচ্ছে কত 76। তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 75 বা x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে x কে মানে b, তাহলে এ কত হবে, এ হচ্ছে 25 আর সাথে 32, বি হচ্ছে 25 আর সি হচ্ছে 19, তার মানে 32, 25, 19। 11 নম্বর প্রশ্ন কি আছে, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে? তবে এই সমস্ত অঙ্ক যেগুলো করবে অনেকে টোটকা দিয়ে করো, টোটকা দিয়ে করা দরকার নেই, আমি এমন ভাবে বলছি মনেও থাকবে, প্লাস যদি ডেসক্রিপটিভে মেন্সে দেয় তবুও কিন্তু হেল্প হয়ে যাবে। কিভাবে করবে, যে যেখানে রেশিওটা দেওয়া আছে যে 10 বছর আগে রাম ও রহিমের অনুপাত ছিল 1:3, এখান থেকে এক্স ধরে নাও, ঠিক আছে? তার মানে রামের 10 বছর আগে বয়স ছিল এক্স, তাহলে বর্তমান বয়স কত, x+10। এবার বলেছে 5 বছরের রেশিও কন্ডিশনটা দিয়েছে, তাহলে 5 বছর পরে কত হবে, +5 বাই রহিমের 10 বছর আগে কত ছিল 3, মানে হচ্ছে 3x, তার মানে এখন হচ্ছে +10, 5 বছর পরে কত হবে +5। এই অনুপাতটা, এই রেশিওটাই কত হচ্ছে 2:3। এবার দেখো কি করবে, যে 3x আর এখানে 2 বজ্রগুণ হলে 3 দুগুণে 6x আর এইদিকে হচ্ছে 3x, তাহলে 6x থেকে 3x বাদ দিলে হয় 3x ইকুয়াল টু, এই যে 10 এর বাজে 15, 45 আর এটা হচ্ছে 30, তো 30 থেকে 45 মানে ডিফারেন্স কত হচ্ছে 15, তার মানে x এর মান হচ্ছে 5, x এর মান হচ্ছে 5। তাদের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়স কিন্তু এই যে x+10 আর 3x+10, তাহলে কত হবে, একজনের হচ্ছে 15 অনুপাত আর একজনের কত হবে 25, তাহলে হচ্ছে 3:5, অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 9টি মৌলিক সংখ্যা মানে 2 থেকে ধরতে হবে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এগুলোকে যোগ করলে দেখো হবে 100, তো একে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 11/1/9 হচ্ছে রাইট আনসার। 13 কি আছে, যে এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি, তাহলে বি কত দিনে কাজটি করতে পারবে? তো দেখো বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি, তাই তো, বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি, অর্থাৎ আমরা যদি রেশিওটা করি যে B/A, তাহলে এ এর কর্মক্ষমতার থেকে 60% বেশি, মানে এ যদি 100 হয় তাহলে বি কত হবে, কর্মক্ষমতা 160। এটা যদি রেশিও বের করো তাহলে কি হচ্ছে, যে 8:5, তাহলে কর্মক্ষমতা যা হবে আমার বেশি, মানে কত দিন লাগবে সেটা কি হবে, বিপরীত অনুপাত হবে, বিপরীত অনুপাত হবে, ঠিক আছে, বিপরীত অনুপাত হবে। মানে বলছে এ একটি কাজ 24 দিনে করতে পারে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে বি এর যেহেতু কর্মক্ষমতা বেশি তাই ওর কি লাগবে, ওর দিন কম লাগবে, তাহলে দিন যদি কম লাগে তাহলে কি হবে, 5 কে উপরে দাও, মানে 5টা কম আছে, 5/8, তাহলে কত হচ্ছে 15 দিন, 15 দিন লাগবে। নেক্সট 14 নম্বর কি আছে, চলো দেখে নিই, যে 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? তাহলে কি আছে দেখো, 4 জন পুরুষ বা 8 জন মহিলা, এটা মানে কি, যে 4 জন পুরুষ মানে হচ্ছে 8 জন মহিলা, তাহলে একজন পুরুষ মানে হচ্ছে 8/4, আর 6 জন পুরুষ মানে কত হবে, তো 6×8 = 48/4 মানে হচ্ছে 12 জন মহিলা, তার মানে আমি মহিলাতে কনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ 6 জন পুরুষ মানে 12 জন মহিলা হয়ে গেল, আর এদিকে 12 জন আছে মানে 24 জন মহিলা হয়ে গেল। তাহলে প্রথমে কি বলতে পারবো, যে 8 জন মহিলা একটা কাজ করে 15 দিনে, একজন মহিলা একটা কাজ করবে 15/8 দিনে, আর 24 জন মহিলা কি লাগবে, আরো দিন কম লাগবে, সরি, 8 জন মহিলা একটা কাজ করবে 15 দিনে, তাহলে একজন মহিলা একটা কাজ করবে 15 × 8 বেশি দিন লাগবে, আর হচ্ছে কত তোমার 24 জন মহিলা মানে কম দিন লাগবে, তাহলে হচ্ছে 5 দিন, রাইট আনসার কি হবে, যে 5 দিন সময় লাগবে। 15 নম্বর আছে দেখো, যে 4টা ও 5টার মধ্যে পরস্পর বিপরীতে থাকবে, আচ্ছা কাটাগুলি হবে, এটা যাই হোক একটু কোশ্চেনটা ভুলে গেছে, এটা একটা রিজনিং এর, এগুলো থিওরি আগে জানতে হবে, এটা তার আনসার বলে দিচ্ছে এখন, যে 54, 54, 6/11 মিনিটে হবে। 16 নম্বর হচ্ছে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 120 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার কম হলে 95 টাকা খরচ হয়, দৈর্ঘ্য কত হবে? এটার আনসার হচ্ছে কত, যে সি, অর্থাৎ 24 মিটার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কে নিযুক্ত করেন?
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কে নিযুক্ত করেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। তো অপশন কি হবে যে রাজ্যপাল। দেখো রাজ্যের যারা চেয়ারম্যান বা অন্যান্য সদস্য তাদেরকে নিয়োগ করবে রাজ্যপাল, কেন্দ্রের যারা অর্থাৎ ইউপিএসসি তাদেরকে করবে রাষ্ট্রপতি। কিন্তু মনে রাখতে হবে যে দুই ক্ষেত্রে অপসারণ করার ক্ষমতা যেটা সেটা শুধুমাত্র রাষ্ট্রপতিরই আছে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি কবে যুক্ত হয়? এই পদ্ধতিটি কত ধারায় যুক্ত হয়? তো 360, 368, 372, 268। তো রাইট আনসার হচ্ছে 388। যাই হোক 18 নম্বর কোশ্চেন দুটো হয়ে গেছিল বলে একটা ডিলিট করতে বাধ্য হয়েছি, মানে কেটে দিয়েছি। কিন্তু এটা হচ্ছে একটা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। ত্রিকোণমিতি থেকে এখনো সেইভাবে এসআই টেসআই કોઈ পরীক্ষায় আসে না, এবার আসতেও পারে, কিন্তু মনে রাখতে হবে, সেজন্য করে রাখাটা উচিত। 19 নম্বর হচ্ছে একটি গোলকের আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাস কত হবে? এই যে পরিমিতির অঙ্কও কিন্তু প্র্যাকটিস করা হয় না, কিন্তু মাঝে মধ্যে আসছে বা দিতে পারে। তো গোলকের আয়তন কত হয়েছে? 4/3 পাই আর কিউব। আর বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার। এটা সমান বলেছে। দেখো 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর একটা থাকলো আর ইকুয়াল টু 3। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে 3 দুগুণে 6। 20 নম্বর, এটা যেমন ক্লার্কশিপের পরীক্ষাতে এসেছিল, ভীষণ ইম্পর্টেন্ট এইরকম টাইপের। 1/20 প্লাস 1/30 1/42। তো একটা জিনিস দেখো, 1/20 কে আমি কি করতে পারি? 1/4 ইন্টু 5। 1/30 কে কি করতে পারি? 1/5 ইন্টু 6। এইভাবে ডট 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 দিয়ে 1/132 মানে কত হয়? 11 ইন্টু 12 মানে হচ্ছে 132। তো এই যে জায়গাটা আছে এটাকে আমি লিখতে পারি 1/4 মাইনাস 1/5। তেমনি একইভাবে এটাকে লিখতে পারি 1/5 মাইনাস 1/6। তাহলে কি হচ্ছে দেখো, এইগুলো সব কেটে যাবে। মানে প্রথম যে টার্ম পদ 1/4 আর লাস্টের যেটা মাইনাস 1/12, এই দুটোই পড়ে থাকবে। তাহলে 12 লসাগু হলে 3 বিয়োগ 1 মানে 2/12 না হচ্ছে 1/6 হচ্ছে রাইট আনসার। তো 20 পর্যন্ত থাকলে আজকে আলোচনা হয়ে পরে রিজনিং আছে বা এই সমস্ত কোশ্চেন গুলো আছে। যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করতে চাও, ঠিক আছে, প্রিলিমিন মানে সমস্ত কোর্স সহ, তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে এই সমস্ত জিনিস। আর এরকম ভাবে কোশ্চেন বা দেওয়া হয় না যে শুধুমাত্র যারা অন্যান্য শুধুমাত্র হয়তো মক টেস্ট ভাবছে যে মক টেস্ট দেবো, সেরকম ফেসিলিটি হয় না, পাওয়া যায় না। সেটা বিভিন্ন বই আছে বাজারে, সেই সমস্ত জায়গা থেকে পড়ে দিতে পারো, বা বিভিন্ন হয়তো অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে পড়ে দিতে পারো। তবে তোমাদের একটা আইডিয়া দিলাম যে কেমন কি প্রশ্ন হতে পারে, কেমন ভাবে কি করতে হবে, সেরকম একটা আইডিয়া দিয়ে দিলাম।